মুর্শিদাবাদের শ্বশুর বাড়িতে জামাই আটক হয়েছে। আসলে জামাই সে নয়, সে বাংলাদেশি জঙ্গি আদিল উল রহমান, যা আজকে কেন্দ্রীয় সংস্থা আমাদের জানিয়েছে। শেষ কয়েক বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলছি যে বাংলাদেশ ক্রমশ মুর্শিদাবাদ সহ বর্ডার এরিয়ার একাধিক জায়গাকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার ছক কষে যাচ্ছে। কিছু খবর আমাদের সামনে আসছে, কিছু খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমাদের সামনে প্রকাশ্যে আনছেন আমাদের দেশের সুরক্ষার জন্য, কিন্তু এর বাইরেও এমন অনেক ডেভেলপমেন্ট গ্রাউন্ড লেভেলে হচ্ছে তা কিন্তু ধরা কার্যত কঠিন হয়ে যাচ্ছে। আজকে দুপুরে যে খবর এলো সেটি এরকমই একটি খবর, যে খবর শুনলে আপাত নিরীহ এক খবর বলে মনে হতে পারে, কিন্তু এর পিছনে যে ভয়ঙ্কর খেলাটা গোটা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা এই অবৈধ বাংলাদেশিরা করছে তার একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজকে কি করলো? আজকে যখন মুর্শিদাবাদ ঘুমে আচ্ছন্ন, সেই ভোরবেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা মুর্শিদাবাদ এসে পৌঁছলেন। ইডি অফিসাররা মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট গ্রামে ঢুকলেন এবং গ্রামের মানুষ হঠাৎ করে চমকে গেল। মুর্শিদাবাদের যে গ্রামে আজকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হানা দিল সেই গ্রামের নাম রঘুনাথপুর। যে পাড়ায় এই সার্চ অপারেশনটি চালানো হয়েছিল তার নাম টুলটুলি পাড়া, অর্থাৎ আপাত নিরীহ একটি জায়গা, যে জায়গার সঙ্গে জঙ্গি যোগ কস্মিনকালেও থাকার সম্ভাবনা ছিল না। ঠিক সেখানেই গোয়েন্দা সংস্থা কোনো ট্র্যাক ধরে পৌঁছে গেল আজকে সাত সকালে। সেই যখন গোয়েন্দা সংস্থা পৌঁছায় তখন সাধারণ মানুষ প্রশ্ন করে যে কার খোঁজে এই পাড়ায় ঢোকা হয়েছে, কারণ সেই পাড়ায় সোকল্ড কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। গোয়েন্দা সংস্থা একজনের নাম হঠাৎ করেই বলে বসে, যার নাম আদিল উল রহমান। এই আদিল উল রহমান পাড়ার জামাই নামে পরিচিত। মানে এই আদিল উল রহমান আসলে সেই জায়গার বাসিন্দাই নয়, তিনি একজন বাংলাদেশি। তিনি সেই পাড়ার এক কন্যাকে বিবাহ করে এবং সেও একটা ইতিহাস। আজকের এই ভিডিওতে আমি সেটাও আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা এই ধরনের মানুষ কিভাবে আমাদের দেশের স্বার্থের সঙ্গে বড়সড় বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে ক্রমশ। পরবর্তীকালে জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেন, এই আদিলুর রহমান দিনের পর দিন ভুয়ো আধার কার্ড বানিয়ে, জাল ডকুমেন্ট বানিয়ে, প্যান কার্ড বানিয়ে, ই শ্রম কার্ড বানিয়ে সরকারি নথি জোগাড় করে ফেলেছিল। অর্থাৎ এই কর্মকাণ্ডটির জাল বিস্তার লাভ করেছিল তৃণমূল আমলে। তৃণমূল আমলে যেভাবে দিনের পর দিন ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে এই অবৈধ বাংলাদেশিদের এই বাংলার বাসিন্দা, এই ভারতের বাসিন্দা করে দেওয়া হয়েছিল, এগুলো তারই আফটার এফেক্টস। বিভিন্ন পরিচয়পত্র তাদের দালাল মারফত তৈরি করে দেওয়া হয়েছিল এবং তদন্তে উঠে এসেছে এই যে বৃহত্তর দালাল চক্র তা কন্ট্রোল করা হতো মুর্শিদাবাদের ওই পাড়াটি থেকে। আদিল উল রহমান সে তারই একটা মেরুদণ্ড হিসাবে কাজ করত। যার বাড়িতে হানা দেওয়া হয়েছিল সেই বাড়ির মালিকের নাম মীর রাকিব আলী। এই মীর রাকিব আলীর মেয়ের সঙ্গেই আদিলুর রহমানের বিবাহ হয়। কিন্তু আদিলুর রহমানের সাথে মীর আলী রাকিবের মানে এর মেয়ের পরিচয়টা কিভাবে হলো? দেখুন, এই তথ্য আমি আগের বছর থেকে ক্রমশ দিয়েছি যে এরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে, মুর্শিদাবাদের সেই মীর রাকিব আলীর বাড়িতে টার্গেট করেছে এবং যখন বছর চারেক আগে সে মীর রাকিব আলীর বাড়িতে উঠেছিল তখন সে জানিয়েছিল যে সে একজন মাদ্রাসার ছাত্র এবং নিজেকে অনাথ বলে পরিচয় দিয়েছিল, সহানুভূতি কুড়িয়ে রেখেছিল এবং মীর রাকিব আলীর বাড়িতে দিনের পর দিন খেয়েছে থেকেছে। পরবর্তীকালে সেই বাড়ির মেয়েকেই বিবাহ সূত্রে আবদ্ধ করেছে এবং মীর আলী রাকিব, যিনি সেই বাংলাদেশি যুবককে বছর চারেক আগে নিরীহ বলে সহানুভূতি কুড়িয়ে জায়গা দিয়েছিলেন, তিনি তার কন্যাকে বিয়ে করেন এবং পরবর্তীকালে সুসম্পর্ক যখন গড়ে ওঠে তখনই সেই যুবক হঠাৎ করে উত্তরপ্রদেশে পাড়ি দেয় এবং উত্তরপ্রদেশ থেকে ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে আসতো এবং বাংলায় আসতো এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মধ্যে একাধিক নেটওয়ার্ককে বিল্ড আপ করার চেষ্টা করতো এবং সেই নেটওয়ার্ককে বিল্ড আপ করে ভারতে ভয়ঙ্কর হামলার ছক কষা হয়েছিল তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই ধরনের অভিযানে। 3 বছর পর সেই আদিল আলী উত্তরপ্রদেশ থেকে আজকে বাংলাতে আসে। বাংলাতে এসেই সে অসুস্থ হয়ে যায়। পরিজনরা বলছে তিনি প্রায় কলকাতায় যাতায়াত করতেন, অর্থাৎ সেই নেটওয়ার্কের জাল কলকাতা অব্দিও বিস্তার লাভ করেছিল। অর্থাৎ আপনি গল্পটা ভাবার চেষ্টা করুন, আপাত নিরীহ এক যুবক মাদ্রাসা স্টুডেন্ট বলে বর্ডার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের রঘুনাথপুর এলেন, এক বৃদ্ধ বয়স্ক বাবার বাড়িতে স্থান পেলেন। সেই বাড়িরই মেয়ের সঙ্গে তার বিবাহ হলো
এবং সেই বিবাহের পর সে হঠাৎ করে উত্তরপ্রদেশে চলে গেল। কিন্তু সে যুবক কি কাজকর্ম করতেন কেউ জানে না। 4 বছর ধরে এই ধরনের নেটওয়ার্ককে বিল্ড আপ করা হয়েছে। ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ডকুমেন্ট তৈরি করে বাংলাতে বড় সড়ো আক্রমণের ছক শুরু করা হয়েছে তা নয়, বাংলা ছাড়িয়ে সেই ছক বিস্তার লাভ করেছিল মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশ এবং কলকাতা অব্দি। পরবর্তীকালে কলকাতায় আসার পরই সে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পর তাকে দমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার সেখান থেকেই তাকে কলার ধরে গ্রেফতার করে আমাদের দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ ছকটা অত্যন্ত পরিচিত একটা ছক, কিন্তু দিনের পর দিন বাংলা জুড়ে যেভাবে বিস্তার লাভ করেছে আজকে তারই রেজাল্ট এই ধরনের তথ্যগুলো, ঘটনাগুলো, যেখানে বারংবার বাংলাদেশি যোগ, জঙ্গি নেটওয়ার্ক, অবৈধ মুসলিমের আনাগোনা সমস্ত কিছু মিলেমিশে ভারতের জাতীয় সুরক্ষার সঙ্গে সরাসরি আঘাত আনার চেষ্টা। অজিত দোভাল আগের বছর ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট আমাদের সামনে এসে প্রকাশ করেছিলেন। বিভিন্ন মিডিয়া মারফত সেই রিপোর্ট সামনে আসে। আমি সেই রিপোর্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। সেই রিপোর্টে মূলত 3টে গুরুত্বপূর্ণ কথা ছিল। সেখানে বলা হয়েছিল যে সীমান্ত পারে বহু বাড়িতে এই ধরনের বাংলাদেশিরা বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা বাড়ছে এবং সীমান্তে বহু বাড়িতে 30 থেকে 35 বছর বয়সের পুরুষের আনাগোনা বাড়ছে। তারা বাংলাদেশ থেকে আসছে এবং সীমান্তে একাধিক বাড়িতে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাদের বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। তাদের লক্ষ্যটা থাকছে ভারতবর্ষে ঢুকে, স্পেশালি পশ্চিমবঙ্গের সীমান্ত এরিয়াতে ঢুকে বাংলা জুড়ে তাদের স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করতে। এরা হলো আনসারুল্লাহ বাংলার এক্সটেন্ডেড টিম, যা অজিত দোভালের সেই রিপোর্টে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে বলা হয়েছিল এই যে আনসারুল্লাহ বাংলার এই ধরনের মাদ্রাসা স্টুডেন্টদের বাংলাদেশ থেকে আসার ফলে জায়গা দেওয়া হচ্ছে, এদেরকে লোকাল সাপোর্টটা কারা দিচ্ছে। মানে ধরুন এরা এদেশে তো আসছে, কিন্তু এরা তো ফোন নাম্বার জোগাড় করার জন্য এদের প্রয়োজন ডকুমেন্ট, ফলে লোকাল লেভেলে কারা সাহায্য করছে তাদেরকে দেখা প্রয়োজন তদন্তকারী সংস্থার। লোকাল সাপোর্ট ছাড়া এরা তো একটা বাসের টিকিট অবধি কাটতে পারবে না, কারণ এদের রাস্তাটা অজানা থাকবে। ফলে লোকাল লেভেলের সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই অবৈধ মুসলিমদের, যারা বাংলাদেশ থেকে এসে আমাদের এখানে স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে দিনের পর দিন। তৃতীয়ত বলা হয়েছিল যে এই ধরনের অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে তো আসছে, তারা লোকাল সেলের সাপোর্ট পাচ্ছে, বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা রাতের অন্ধকারে বিভিন্ন নেটওয়ার্ক মারফত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো মুর্শিদাবাদ মালদা এরিয়ায় শেষ 5 বছরে আনঅর্গানাইজড মাদ্রাসার সংখ্যা প্রায় 5 থেকে 6 গুণ বাড়তে শুরু করেছে, যাদের কোনো রেজিস্ট্রেশন সরকারের কাছে নেই। ফলে মাদ্রাসার আড়ালে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বাংলাতে, তার রেজাল্ট আজকে এই ধরনের জঙ্গি নেটওয়ার্ক বিল্ড আপ করার চেষ্টা, যা আজকে ফের বাংলাতে এসে, শ্বশুর বাড়িতে এসে, মুর্শিদাবাদে এসে আজকে কিন্তু আদিলুর রহমানরা করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা তৎপরতা দেখিয়েছে বলে এত বড় জঙ্গি নেটওয়ার্ক কিন্তু আমাদের সামনে আজকে ধরা পড়লো। দিল্লি বিস্ফোরণেও সরাসরি মুর্শিদাবাদের নাম জড়িয়েছে। আসলে মুর্শিদাবাদ এমন একটা জায়গায় অবস্থিত যার ওপারে জামাত বিপুল পরিমাণে নির্বাচনে জিতে এসছে এবং সীমান্তে একাধিক ফাঁকফোকর থাকার কারণে, যেহেতু মমতা ব্যানার্জির সরকার এই অঞ্চলে সম্পূর্ণ কাঁটাতার দিতে দেয়নি, ফলে এই ফাঁকফোকর গুলোকে কাজে লাগিয়ে দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিরা এদেশে ঢোকেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে ভারতের সম্পদ ব্যবহার করার জন্য ঢুকছেন তা নয়, তারা আসলে ভারতের বিপক্ষে চক্রান্ত করছে। আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করছে, অবৈধ ডকুমেন্ট তৈরি করে তৃণমূল আমলে দেদার একে অপরকে এদেশে এনে বৃহত্তর ষড়যন্ত্র করার চেষ্টা কিন্তু করা হচ্ছে বাংলাতে, এক্সটেন্ডেড পার্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আজকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৎপরতা দেখালো বলে আজকে কিন্তু আমরা হয়তো বড়সড় আক্রমণ বা বিস্ফোরণের হাত থেকে বাঁচলাম। সব তথ্য বা সব কথা বা সমস্ত ধরনের এই অবৈধ বাংলাদেশিরা কি সবসময় ধরা পড়ে না। সেক্ষেত্রে ভারতীয়দেরই সজাগ থাকা প্রয়োজন। আজকে মুর্শিদাবাদের মানুষরা কিসের জন্য এই অবৈধ বাংলাদেশিদের দিনের পর দিন জায়গা দেন তা জানি না, কিসের জন্য দিনের পর দিন আনরেজিস্টার্ড মাদ্রাসা মুর্শিদাবাদের অলিতে গলিতে তৈরি হচ্ছে সেটাও জানা নেই। কিন্তু যেভাবে 10 বছর ধরে পশ্চিমবঙ্গের জাতীয় সুরক্ষা নিয়ে খেলা হয়েছে পশ্চিমবঙ্গকে কাজে লাগিয়ে, তার শেষ হওয়া হয়তো কার্যত সময়ের অপেক্ষা, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা ঠিক সেই কাজই কিন্তু করছেন। এবং মুর্শিদাবাদের শ্বশুর বাড়িতে জামাই আটক হয়েছে, আসলে জামাই সে নয়, সে বাংলাদেশি জঙ্গি আদিল উল রহমান, যা আজকে কেন্দ্রীয় সংস্থা আমাদের জানিয়েছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হয়ে আসছে, তা না হলে কালকে বিকেলে তিনি হঠাৎ হাসিমারা বিমানবন্দরে, মানে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, তিনি বর্ডার পরিদর্শনে আসতেন না।
হাসিমারা বিমানবন্দরে নেবে, তিনি সোজা চলে যান বর্ডারে। বর্ডার সিচুয়েশন দেখেন, মানে চিকেন নেক অঞ্চলটা। আজকে সকালবেলা C-130 ওতে চেপে তিনি পুরো সীমান্তটা উনি দেখবেন। এখন এই পরিস্থিতিতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য বা এখনো পর্যন্ত একদিনের জন্য ঠিক হয়ে আছে, এটা বাড়বে কিনা জানা যায়নি। এলেন কেন, তার প্রেক্ষাপটটা একটুখানি পেছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যা অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার অবস্থা। বালুচরা 85% অঞ্চল দখল করে নিয়েছে। তারা নিজেদের মতো স্বাধীনতা ঘোষণা করেছে, তাদের কারেন্সি চালু করেছে, তারা নতুন পতাকা তৈরি করেছে এবং ভারতের সাহায্য চাইছে। পাকিস্তানের অভিযোগ হলো ভারত বালুচিস্তানকে সাহায্য করছে, এটা পাকিস্তানের অভিযোগ। পিওকেতে একটা দারুণ খারাপ অবস্থা, আপনারা সবাই জানেন। পিওকে ভারতের সঙ্গে জোড়বার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে একটা অশান্তি চলছে, সেখানে গুলি চালিয়ে 40 জনকে মেরে দিয়েছে, তা নিয়ে আরো বিক্ষোভ, এবার গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে দু জায়গায় যখন এই অবস্থা, তখন গিলগিট বালতিস্তান এবং সিন্ধ, এরা দুটো অংশ তারাও বিদ্রোহ আরম্ভ করে দিয়েছে। ওদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াই চলছেই। পাকিস্তান মনে করছে এই পুরো খেলাটার পেছনে রয়েছে ভারত, কিন্তু সিঁদুরে এত মার খেয়েছে যে এখন তাদের পক্ষে আর্টিলারি ফায়ারিং করা খুব মুশকিল হয়ে গেছে, কারণ ব্যারেলগুলো সমস্ত ফেটে গিয়েছে। এত আর্টিলারি ফায়ারিং করেছিল, ব্যারেলগুলো ফেটে গিয়েছে, ফলে আর্টিলারি ফায়ারিং করার মতো অবস্থায় তাদের নেই। এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষকে অস্থির করার জন্য ওই পূর্ব বাংলাকে ব্যবহার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর আছে তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই একটা মিস অ্যাডভেঞ্চার যাকে বলে করার চেষ্টা করবে পাকিস্তান, এই সমস্ত জিহাদিদের যাদের ট্রেনিং দিয়েছে তাদেরকে দিয়ে, এবং অ্যাক্টিভলি পাকিস্তান সেনাবাহিনী, যার জন্যে DGISPR এসে পুরো পরিদর্শন করে গেছিলেন। এবং ওদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনিও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখন বাংলাদেশকে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবধান করে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে একদম ডসিয়ার পাঠিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সিঁদুর এখনো কিন্তু চলমান, সিঁদুর বন্ধ হয়নি। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণের যদি প্রচেষ্টা হয় বা কোনো পরিকল্পনা হয়, তাহলে ভারত আগে থেকে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে। সেই অ্যাগ্রেসিভ অ্যাকশনের কতটা এগিয়েছে সেটাই এখন পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বিকেলে এবং আজকে সকালে উনি পরিদর্শন করবেন। আপনাদের বলে রেখে দিই, একটা না দুটো আপনার ওই ব্রহ্মসের ইউনিট, তারা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে একটা শর্ট ল্যান্ডিং প্রসেস হয়েছে বা তৈরি করা হয়েছে, যেখানে C-130 নামতে পারে, কারণ খাদ্য, রসদ, গোলা বারুদ এগুলো তো প্রয়োজন আছে, তাই ওখানে শর্ট ল্যান্ডিং একটা তৈরি করা হয়েছে। আজকে C-130 সেখানেই নামবে। সেখান থেকেই
অমিত শাহ, তিনি পুরো বর্ডার পরিদর্শন করবেন। কাল রাত্রিবেলা যেটা হয়েছে, রাত্রি 2টোর সময় এক স্কোয়াড্রন আপনার রাফেল, তারা পুরো এরিয়া চক্কর পেরেছে, মানে সীমান্ত এরিয়া ভারতের অংশে চক্কর মেরেছে। চক্কর মেরে তারা মানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে তারা দেখিয়ে দিয়েছে তাদের ঘুরে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এর তো স্পিড মারাত্মক, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে এরা পুরোটা চক্কর মেরে দিয়েছে। এখন আজকে তিনি সেনাবাহিনী এবং বিএসএফ এর সঙ্গে কথাবার্তা বলবেন। এর মধ্যে কিষেনগঞ্জ থেকে লোককে ডাকা হয়েছে বিহারের। আমরা ওদিকে মানে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানকার বিএসএফ কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সে তো আমি জানি না। এখন এশিয়া পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ আমেরিকা তলায় তলায় বন্ধুত্বের কথা, উপরে উপরে বন্ধুত্বের কথা বললেও তলায় তলায় কিন্তু ভারতের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আনলে পরে তার উপরে 100% অতিরিক্ত, এবং তিনি কংগ্রেসের ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন দরকার হলে চীন, ভারত সহ যত এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের উপরে 500% ট্যারিফ লাগাবে। এই অবস্থায় ভারত তো বসে নেই, ভারত তার বিকল্প খোঁজ করছে, এটা বহুদিন আগে থেকেই। তাই এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হচ্ছে। গতকালকেই তার উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী হরিয়ানার একটি অঞ্চলে, জিন্দে খুব সম্ভবত তিনি করেছেন, ফ্ল্যাগ অফ করেছেন। এর স্পিড হচ্ছে 120 কিলোমিটার আপাতত। এটি মানে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এরপর আরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তখন স্পিড আরো বাড়বে। কারণ তেলের ব্যবহার, এনার্জি ব্যবহার যতটা কমিয়ে আনা যায় তার উপরে ভারত একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যুদ্ধ যদি শুরু হয়, আমি বলেছি যুদ্ধ শুরু হলে কে কোন পক্ষে দাঁড়াবে বলা মুশকিল, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর ভারত, চীন, রাশিয়া যদি একত্র হয় তাহলে পরে ওটা কিন্তু আমেরিকার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে, এবং সেটাই বাস্তবে সেটাই হবে। কারণ বাংলাদেশের মাটিতে বঙ্গোপসাগরের জলে আমেরিকানদের কোনো ঠাঁই নেই, এটা কিন্তু 3টি দেশ পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশকে ব্যবহার করা হবে এবং ভারতকে অস্থির করার জন্য, এবং তার জন্য আমি গতকালকে যে রিপোর্টটা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার ঠিক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জিনিসটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল। আমার মনে হয় না আর খুব একটা দূরের সময় রয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, কালকেও বলেছি, আজকেও বলে দিলাম, এই খবর আমার খবর নয়, এই খবর হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর খবর। আমি তার ফার্স্ট পেজের এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমেরিকা যেখান থেকে মানে ভারত যেখান থেকে তেল নেয়, ইরানের চাবাহার বন্দর পুরো উড়িয়ে দিয়েছে কালকে। এই দেখুন কালকে ছবি, কালকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে তেল আনতে দেবে না, অথচ নিজেরা রাশিয়া থেকে তেল কিনবে। মানে কাণ্ড দেখুন। আমি দিলে ঠিক আছে, তোমায় আমি নিতে দেবো না। তাদের এই দাদাগিরি ভারত, চীন, রাশিয়া মেনে নেবে না। কারণ রাশিয়ার এতে ক্ষতি, চীনের তো মানে জ্বালানি অত্যন্ত সংকট দেখা দিয়েছে, এবং ভারত বিকল্প ব্যবস্থার দিকে ভারত অলরেডি ছুটছে। এখন একা
ইউএই কত আমাদের তেল দেবে। আমাদের ভারতবর্ষ বিরাট মানে চাহিদা, তার 140 কোটি লোক, তার এত যানবাহন, তাদের চাহিদা বিরাট। তো সেক্ষেত্রে যদি একটা এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে পরে কে কোন পক্ষে দাঁড়াবে এখনই বলা মুশকিল। এগুলো কিন্তু যুদ্ধের পরবর্তী মানে পর্বে ধীরে 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 প্রকাশ পায় কে কোন পক্ষে গেল। এখন এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে কিন্তু উত্তাপ আরো বাড়লো। যে কোনো দিন, আমি যে কোনো মুহূর্তে বলেছি হবে সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা আজকে আমি নিশ্চিত হলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন নিয়ে। এখন তিনি আজকের দিনটাও হয়তো থাকতে পারেন, থেকে আরো কথাবার্তা বলবেন। তারপর তিনি ইস্টার্ন কমান্ডে যাবেন, কলকাতায় ইস্টার্ন কমান্ডে এসে তিনি কথাবার্তা বলবেন, বলে তারপরে উনি দিল্লি ফিরবেন। এবং উনি বলে গেছেন যেদিনকে হবে এই ঘটনা, তিনি পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন, হয়তো তিনি শিলিগুড়িতেই থাকবেন, এটা মনে করা হচ্ছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে। এখন দেখা যাক, সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আমি বলেছি অনেক নাটকীয় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।